সালামি নিতাম, এখন সালামি দিতে হয়। রোজার আগে থেকে শুরু হতো কবে ঈদের ড্রেস কিনবো, কম্পিটিশন হতো কয়টা কিনবো, এবং মানুষকে দেখানো যাবে না তাহলে ঈদ ছড়ে যাবে। আপনার নামের সঙ্গে কিন্তু একটা বিশেষণ আছে যে লালন কন্যা বলা হয়। বাকেরগঞ্জের একটা পুনর্মিলনী অনুষ্ঠানে আমাকে বলা হয় বাকেরগঞ্জের লালন কন্যা। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, ও তুই মূল হারাবি, মানুষ বুঝলে সোনার মানুষ হবি। কিভাবে আপনার যাত্রা শুরু হলো এই সঙ্গীতাঙ্গনে? গুরুর মুখোমুখি না হলে আসলে এই শিল্প আয়ত্ত করা যায় বলে আমার অন্তত মনে হয় না। আতর গোলাপ শুয়া চন্দন, আতর গোলাপ শুয়া চন্দন, সাজাইলাম ফুল বিছানা। স্টেজ আমার খুব ভালো লাগে, মানুষের সাথে কানেক্টেড থাকা যায়। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। বাংলা নিউজ 24 এর ঈদ আয়োজন গানে গল্পে ঈদ অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জাকারিয়া ইবনে ইউসুফ। আজ ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমাদের সঙ্গে আছেন এমন একজন শিল্পী যার কণ্ঠে আছে মাটির গন্ধ, দর্শনের গভীরতা আর এক অন্যরকম আবেগ। সঙ্গীত জগতের উদীয়মান তারকা লালন কন্যা খ্যাত শেখ শাহরিন সুলতানা মিম। মিম, বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ। এবং ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ কেমন কাটছে আপনার? আমার একটা ভীষণই সুন্দর যায়, কারণ এই একটা সময়, যে সময়টা আমি অনেক বেশি সময় পাই পরিবারের সাথে। যদিও এবারের ঈদটা একটু ব্যস্ততা আছে, বাট ভালো লাগছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আসলে এবার ঈদ। বিখ্যাত সেই গানটা একটু আপনার কাছে শুনতে চাই। খুশি
একদম দারুণ দারুণ। ঈদ সবার জীবনে অনাবিল সুখ সমৃদ্ধি নিয়ে আসুক। মিম, আপনার নামের সঙ্গে কিন্তু একটা বিশেষণ আছে যে লালন কন্যা বলা হয়। এই কবে থেকে এই লালন কন্যা বলা হয়? আর ছোটবেলা থেকেই কি আপনি শুধু লালন গীতি গাইতেন, নাকি এই লালন প্রেমের কারণটা কি? লালন কন্যা বলা হয়েছে আসলে বলবো যে 2017-তে আমি প্রথম আসলে আনুষ্ঠানিকভাবে আমার আমার জন্ম বেড়ে ওঠা বরিশাল বাকেরগঞ্জের একটা পুনর্মিলনী অনুষ্ঠানে আমাকে বলা হয় বাকেরগঞ্জের লালন কন্যা। কারণ আমি লালন গীতিতে একটু আমার কাছে মনে হয় যে আমার কমফোর্টেবল জোন এটা। তো ওর পরে 2019 সালে লালন একটা গান, লালনের গান না, এক চক্ষেতে হাসন কান্দে আর এক চক্ষে লালন, এই গানটি আমি যখন গাই সোশ্যাল মিডিয়াটা ব্যাপক জনপ্রিয়তা পায় তখন ওইখানের একটা ওই যে ক্যাপশন ছিল হচ্ছে লালন কন্যা, লালন কন্যা মিম। তো ওর পরে ওটা যেহেতু ওই সময়ে 26 লাখ বা 27 লাখ মানুষ দেখে ফেলেছিল খুব অল্প সময়ের মধ্যে, এরপর থেকে আসলে লালন কন্যা মিমটাই বেশি প্রচলিত। মানে ওই গানটা তো মনে হয় ক্যাম্পাস জীবনে। হ্যাঁ, ক্যাম্পাস জীবনে 2019 সালে। আচ্ছা, আর আপনার এই লালন প্রীতি কবে থেকে, বা আপনি ছোটবেলা থেকে লালনকে আপনি কিভাবে চিনেছেন? আমি আসলে ছোটবেলায় যেটা হয়েছে, আমার দাদা বাড়ি কুষ্টিয়াতে, যেহেতু ঈদে কোরবানিতে আমার কুষ্টিয়া যাওয়া হতো, সেখানে আমার লালনের আখড়ায় যাওয়া হতো। ওখানে দেখতাম যে সবাই দুপুরের পর থেকে ভীষণ সুন্দর করে এরকম একটা লালন গানের একটা আবহ তৈরি করে, গান গায়, যে কেউ ওখানে যে গান গাইতে চাইলে গান গাইতে দেওয়া হয়। এবং ওই ছোট বয়সে আমার বেশ এটা মনে হয়েছিল যে আমি শুধুমাত্র একটা গান পারতাম তখন, ধন্য ধন্য বলি তারে, যে আমি কেন একটা পারি, কারণ সবাই তো ওখানে গিয়ে যে গাইতে পারে, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে এবং খুব সুন্দর একটা আবহ তৈরি হয় ওখানে। ওর পর থেকে যেটা হলো যে আমার এই গানের সংখ্যা বাড়াতে হবে, তখনও এত কিছু বুঝে গাইতে পারি বা তখন ছোট অনেক। তো এরপরে যখন আস্তে আস্তে বড় হলাম, তারপরে আমার কাছে মনে হলো যে এই গানের প্রতি আলাদা একটা প্রেম আমার আছে, কারণ এই গানে আমি জীবনের অনেক সংশয়ের উত্তর পেয়ে যাই নিমিশে। আমার অর্থ বুঝে গাইতে পারলে আমার বেশ ভালো লাগে, যে গানে আমি অর্থ পারি না মিলাতে সেই গানটা আমি হয়তো বা একটু স্কিপ করে যাই। ফকির লালন শাহের মানুষ বুঝলে সোনার মানুষ হবি, এই দর্শন আজকের সমাজে আসলে কতটুকু প্রভাব বিস্তার করছে বা কতটুকু বাস্তবতা? আমার কাছে এই বর্তমান সময় মনে হয় যেটা একদমই কোনো প্রভাব বিস্তার করছে না, কারণ মানুষ ভোজলেশ্বরের মানুষ হবির মধ্যে যে ব্যাপারটা সাইজি তখন বুঝিয়ে গিয়েছেন, সেটা হচ্ছে মানবতাবাদ এবং আত্মশুদ্ধির একটা যে ব্যাপার। মানুষ ভোজলেশ্বরের মানুষ হবি এখানে আমার 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 যেটা মনে হয় যে প্রত্যেকটা মানুষের মধ্যে সৃষ্টিকর্তা আছেন বা ঈশ্বর আছেন, এটা তিনিও বিশ্বাস করতেন, আমরা সবাইও মনে করি যে আমার ভিতরেই হয়তো আল্লাহ আছেন। সেক্ষেত্রে হয়তো বা মনুষ্যত্ববোধ বা মানুষকে সেবা করাই যে অনেক বড় একটা ব্যাপার, সেটা তিনি বুঝিয়েছেন যে এই সেবা যদি তুমি করতে না পারো তাহলে তোমার যে মূল ব্যাপারটা, সেই ব্যাপারটাই আর থাকলো না, সাধনার বিষয়টাই আর থাকলো না। কিন্তু আসলে আমরা বর্তমান প্রেক্ষাপটে যদি দেখি যে আমরা মানুষ হয়েও আসলে মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে কাজ করছি, তো আমার কাছে মনে হয় যে বর্তমান সমাজের কোনো প্রভাব আসলে আমি অন্তত দেখতে পাচ্ছি না। মিম, আপনার কণ্ঠে একটু গানটা শুনে আসতে চাই। গান শুরু করার আগে আমার সাথে যে দুজন মানুষ আছে আজকে, তাদেরকে একটু পরিচয় করাই দেই। পার্কেশনে আছে রাজু ভাই, আর তো আমার ছোট ভাই লালন নিলয়, সবাই ওকে চেনে মোটামুটি, যেহেতু ঈদ করছি আমরা একসাথে, তো বললাম যে চলো এই তো যাই, গানে যাই। মানুষ ছাড়া খাবার মূল হারাবি, ও তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনা মানুষ হবে।
অসাধারণ মিম। এই যে আমরা লালন গীতি শুনি, মানুষ কি শুধু মানে গানই শোনে নাকি তার যে আদর্শ, তার যে চিন্তা ভাবনা সেটাকেও ধারণ করে? অবশ্যই ধারণ করে, না হলে তো এই গানগুলো টিকতো না। কারণ এখন যদি বলি যে একদমই ধারণ করে না, সেক্ষেত্রে এই গানগুলো হারিয়ে যেত। কারণ লালনকে ভালোবেসে, লালনের দর্শনকে ভালোবেসে, এবং আমরা জানি যে একটা সম্প্রদায় আছে যারা বাউল সম্প্রদায়ের লোক, যারা আসলে এই গানগুলোকেই তাদের সাধনার সঙ্গীত বলে মনে করে থাকেন। তো অবশ্যই আমার কাছে মনে হয় সেই মানুষগুলো অনেক বেশি সরল, আধ্যাত্মিকতা আছে তাদের মধ্যে। এবং আমরা যারা বর্তমানে আছি তারাও তো এই গানগুলো ভালোবেসেই আছি, এবং এই গানগুলো বর্তমানে দেখা যায় যে হয়তো বা আগের মতো আগের সুরে না হলেও সেই গানগুলো তো আছে এখনো প্রচলিত। তো আমার কাছে মনে হয় যে অবশ্যই আমরা পুরোপুরি ধারণ করতে না পারলেও কিছুটা তো ধারণ করি, না হলে এই গানগুলো আছে কেন এখন। মিম, এবার একটু ঈদের প্রসঙ্গে যেতে চাই। ধরেন শৈশবের ঈদ আর এখনকার ঈদ, এই দুই ঈদের পার্থক্য কি, কেমন ছিল এই ঈদগুলো আসলে? সবচেয়ে যেটা বড় পার্থক্য, শৈশবে সালামি নিতাম, এখন সালামি দিতে হয়, এটা হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য। আর শৈশবের একটা মজার স্মৃতি হচ্ছে, আমি আমার বাবার সাথে ঈদগাহে যেতাম। আব্বু নামাজ পড়তেন, নামাজ পড়ে সবার সাথে দেখা সাক্ষাৎ করতেন। আমার একটা বড় ব্যাপার ছিল যে নামাজ শেষ করে আমি শিশু পার্কে যেতাম। আমাদের যেহেতু কুষ্টিয়াতেই বেশিরভাগ ঈদ করা হতো, তো ওখানে দুটো শিশু পার্ক ছিল এবং দুটোতেই আব্বুর আমাকে নিয়ে যেতে হতো। শিশু পার্কে যেতাম, তারপরে আমি বাসায় আসতাম নামাজ শেষ করে, মানে আব্বুর সাথে নামাজ শেষ করে শিশু পার্কে যেয়ে তারপরে আমি বাসায় আসতাম। এটা একটা মজার স্মৃতি, যেটা এখন একেবারেই হয় না। শিশু পার্কে এখনও আমি সময় পেলে যাই, বাট সেই ব্যাপারটা আসলে এখন আর নাই, মানে আগের মতো সেই উৎসব দিনগুলো আর আসলে। আমার কাছে মনে হয় যে ঈদের যে ব্যাপারটা ছিল, রোজার আগে থেকে শুরু হতো কবে ঈদের ড্রেস কিনবো, কম্পিটিশন হতো কয়টা কিনবো, এবং মানুষকে দেখানো যাবে না তাহলে ঈদ সরে যাবে। আলমারির মধ্যে তুলে রাখতাম, প্রতিদিন নিজে একবার দেখতাম সে ঠিকঠাক আছে কিনা, ভাঁজ খুলেছে কিনা, আবার একটু পরে দেখতাম, আয়নার সামনে যেতাম। সেই ব্যাপারগুলো এখন আসলে হয় না। ঈদের আগের দিনও দেখা যায় যে অনেক সময় ঈদের শপিং হচ্ছে, সারা বছরের ব্যস্ততায় সেটা হয়ে উঠছে না, হয় না। তো আর মনে হয় যে এটা সার্বিক চেঞ্জ সবার জীবনেই আসছে এখন। আগের সেই যেটা আমরা পেয়েছি আসলে 90 দশকের একটু তো ফ্লেভার আমিও পেয়েছি, তো ওই ব্যাপারটা এখনকার হয়তো বা প্রজন্মের মধ্যে সেরকম ভাবে নেই। আবার গানে আসি। আপনি তো বলছিলেন যে ছোটবেলা থেকেই আপনি গানের চর্চা করতেন। কিভাবে আপনার যাত্রা শুরু হলো এই সঙ্গীতাঙ্গনে? গুরুর মুখোমুখি না হলে আসলে এই শিল্প আয়ত্ত করা যায় বলে আমার অন্তত মনে হয় না। তো ছোটবেলায় যেটা হয়েছিল, একদম নিজের আব্বুর মুখে, আম্মার মুখে শুনে 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 গান। এরপরে স্কুলে নাম দিতাম কালচারাল ফাংশনগুলোতে, বেশ ভালো সেকেন্ড থার্ড প্রাইজে খুব খুশিও থাকতাম। কিন্তু একবার হলো যে কোনো প্রাইজ পেলাম না, যৌথ সেকেন্ড হলো, যৌথ থার্ড হলো, কিন্তু আমি কোনো পুরস্কার পেলাম না। ওটা আমার বেশ মনে, তখনকার মনে, ছোট মনে খুব দুঃখ দিয়েছিল। যে আমার কাছে মনে হয়েছিল যে আমি হারমোনিয়াম বাজাতে পারি না বলেই হয়তো বা আজকে আমি এই পুরস্কারটা পেলাম না। তখন আমি এসে আব্বুকে জানালাম, মাকে জানালাম যে আমি আসলে গানটা শিখতে চাই। এরপরে আমার দুজন ওস্তাদ দেওয়া হয় ওখানকার স্থানীয়ভাবে, সঞ্জয় কুমার ওঝা এবং তপন কুমার নট্ট। এরপরে আমি আবারও জয়প্রকাশ বিশ্বাস এবং সুমন দাসের কাছে শিক্ষা নিয়েছি। মিম, এবার আরেকটা গান শুনতে চাই। কি গান শোনাবেন এবার? এবারে খুব প্রচলিত একটা গান, আতর গোলাপ সুয়া চন্দন, চেষ্টা করছি। আতর গোলাপ সুয়া চন্দন সাজায়
আমি গাইব প্রেমের গান শুনে যত আশিকার চতুর্দিকে বসে আছে বৃদ্ধ আমি গাইব প্রেমের গান শুনে যত আশিকার চতুর্দিকে বসে আছে বৃদ্ধ জুড়াইবে সকলের প্রাণ জুড়াইবে সকলের প্রাণ রে মোর প্রাণের সোনা অভাগের বাসরে বন্ধু কেন আইলা না অভাগের বাসরে বন্ধু কেন আইলা না আতর গোলাপ শুয়া চন্দন আতর গোলাপ শুয়া চন্দন সাজাই রঙ্গুল বিছানা অভাগের বাসরে বন্ধু কেন আইলা না অভাগের বাসরে বন্ধু কেন আইলা না অভাগের বাসরে বন্ধু কেন আইলা না অভাগের বাসরে বন্ধু কেন আইলা না। গানে গল্পে দারুণ সময় কাটছে মিম। এই যে আপনি শিল্পী হয়ে উঠলেন, এর পেছনে পরিবারের সাপোর্ট কেমন ছিল, বা এখন আপনি কেমন সাপোর্ট পাচ্ছেন? পরিবারের সাপোর্ট ছিল একদম শুরু থেকেই। আব্বু আম্মা ভাইয়াদের অনেক অনুপ্রেরণা, এবং যেটা ছিল যে আব্বু চাইতেন আমি শিল্পী হই, এটা বোধহয় আমার থেকেও বেশি আব্বু চাইতেন শিল্পী হই। আর এখন যেটা হয়েছে যে পারিবারিক সাপোর্ট তো ছিল, এখন আমার সাথে যে মানুষটা আছেন সেই মানুষটা গানকে ভীষণ ভালোবেসে আছেন। তিনি নিজেও গানের সাথে জড়িত, প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে। সো তিনি আসলে এখন আমাকেও গুছানোর চেষ্টা করছেন যে একটু যাতে গানের সাথে আমার যাত্রাটা দীর্ঘদিনের হয়। সেটা আমার জন্য বিশেষ, মানে আমি বলবো যে এটা ব্লেসিং। না হলে একদম এত সাপোর্ট আসলে পাওয়া যায় না। আমি পারিবারিকভাবে ছোট থেকে এখন পর্যন্ত তাদের সাপোর্টের জন্য হয়তো বা আমার এই জায়গাটা ধরে রাখা এখনো। মিম, আপনি তো অসংখ্য, আমরা দেখি যে প্রায় প্রতি মাসেই আপনার বিভিন্ন রকম স্টেজ পারফর্ম থাকে, শো করেন আপনি। প্রথম স্টেজ পারফর্ম কবে করেছিলেন? একদম ছোটবেলায়। আমার টিচাররা চাইতেন এটা, যে আমি অনেক মানুষের সামনে গান গাইবো এটা, কারণ আমার মানুষ আসলে আমি খুবই ছোটবেলায় এত এক্সট্রোভার্ট ছিলাম না, খুবই ইন্ট্রোভার্ট ছিলাম। তো মানুষের সামনে গান গাইতে আমার আসলে জড়তা কাজ করতো ছোটবেলায়, তো ভয় করতো। প্রতিযোগিতায় নাম দেওয়ার জন্য যে ব্যাপারটা ছিল যে মানুষের সামনে আমাকে গান গাওয়ানোর জন্য তারাই ইন্সপায়ার করতেন। এবং আমার মনে আছে যে একটা স্মৃতি আছে আমাদের ওখানে গ্রামে গান করেছি। তো আমি ছোটবেলায় কিন্তু আমার আরেকটা নাম ছিল ভান্ডারি মিম। ভান্ডারি কেন? কারণ আমি ভান্ডারি গান করতাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ছোটবেলায় ভান্ডারি নাম মিম বলে ও অনেকে ডাকতেন। তো আমি ভান্ডারি গান করছি, তো স্টেজে একটা মানুষ উঠছে, তো যেটা হয় উপস্থাপকরা ঢুকতে দিবে না, অ্যারেঞ্জাররা ঢুকতে দিবে না। আমি তখন অনেক ছোট, তো উনি একটা 20 টাকার নোট নিয়ে আসছে, সেটাও কিন্তু আমার যে পুরস্কারগুলো আছে এখনও আব্বু রেখে দিয়েছে, ওই পুরস্কারের মধ্যে 20 টাকা। সে আমাকে মাথা দিয়ে বলতেছিল যে হচ্ছে এই 20 টাকা হচ্ছে আমার সারাদিনের ঠেলা গাড়ি চালক, হ্যাঁ সারাদিনের ইনকাম, এরকম সে বলছিল যে আজকে আমার রোজগার এই 20 টাকা। তো আমার গান শুনে এত ভালো লেগেছে, আমি দৌড়াতে দৌড়াতে এসেছি। তো ছোটবেলা থেকেই আমার এই ধরনের ভালো লাগার অভিজ্ঞতা আছে স্টেজে, এবং স্টেজ আমার খুব ভালো লাগে। মানুষের সাথে কানেক্টেড থাকা যায় একদম ডিরেক্টলি, যেটা হয় যে এই যে টিভি প্রোগ্রামে বা অনলাইনে আমরা যে প্রোগ্রামগুলো করি মানুষ দেখতে পাই না, হয়তো বা এখানে সব মিলায় অডিয়েন্স থাকলে হয়তো আরো ভালো লাগতো। অডিয়েন্স থাকলে একদম ডিরেক্টলি কানেক্টেড হওয়া যায়। আমার কাছে ভালো লাগে এই ব্যাপারটা যে আমি একজন মানুষ গান গাইছি, সেই গানে একটা মানুষ নাচতেছে, তার আবেগ দেখাচ্ছে, তার আনন্দ উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে, আমি তো পারছি, আমার মধ্যে সেই যোগ্যতাটা আছে, তখন নিজেকে একটু অন্যরকম মনে হয়। এই যে আপনি বিভিন্ন জায়গায় গান গাইতে যান, আপনার নাম লালন কন্যা মিম, কিন্তু দর্শকরা আপনার কাছে কোন গানটা সবচেয়ে বেশি শুনতে চায়? আমার কাছে না, যেটা সত্যি কথা, যে লালন কন্যা মিম এটা কিন্তু অনেক আগে থেকে, সেই 19 সালে যে শুরু হয়েছে এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমার সেটা আছে। এবং
আমার দর্শক কিন্তু আমার কাছে লালন গীতি শুনতে চায়, এবং আমি যদি কোনো স্টেজ এরকম হয় যে না আমি একটু লালন গীতি স্কিপ করতে চাই, যদিও আমি করার চেষ্টা করি না কখনো, বাট যদিও চাই, তাহলেও তারা বলে যে সব লোকে কয় লালন কি জাত সংসারটা হতে হবে, হ্যাঁ, বা খ্যাপারে কেন খুঁজিস মনের মানুষ। তো এই কিছু কিছু যেগুলো সিগনেচার আমার গান, সেগুলো শুনতে চাই মানুষ। আমার কাছে আসলে আমি যেরকম সেরকমটাই এক্সপেক্ট করে, এই জন্য আমি এর থেকে আসলে বদলাই না বা বদলাতে চাই না নিজেকে। আচ্ছা, আপনার সেরকমই একটি গান আমরা শুনতে চাই এবার। লালন বলে জাতের কি রূপ, লালন বলে, লালন বলে, লালন বলে জাতের কি রূপ, আমি দেখলাম না এই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে, লালন বলে, লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে, সব লোকে কয় লালন কি জাত
মিম, আপনার গানে গল্পে আমরা যেন একদম মানে শেকড়ের কাছে চলে যাচ্ছি। আচ্ছা, এখন তো বলা যায় যে ডিজিটাল প্ল্যাটফর্মের একটা রমরমা যুগ, ভাইরাল হওয়ার যুগ, ভাইরাল হওয়ার একটা নেশা। তো এই যে আধুনিক গান কিংবা এই যে ভাইরালের নেশায় বাউল গান বা এই লালন গান কি তার সক্রিয়তা হারাচ্ছে? স্বকীয়তা তো একটু হারাচ্ছে। যেমন ধরেন এই গানটা যেটা এই মাত্রই করলাম, সব লোকে কয় লালন কি জাত সংসারে, এটার যে মেইন সুর সেটা যদি আমি গাই, সব লোকে কয় লালনে কি জাত সংসারে, লালন কয় জাতের কি রূপ, আমি দেখলাম নাই নজরে, আমি দেখলাম নাই নজরে, সব লোকে কয় লালনে কি জাতে সংসারে। মূল যে সুর জি, সেটা এরকম। তো ওর অনেক গান তো এরকম ফিউশন হচ্ছে, আবার অনেক গান ব্যান্ডে চলে যাচ্ছে। এখন আমি যদি বলি যে একদম মূল সুরে এই যে এই গানটা যদি আমি এখন স্টেজে গাইতে যাই এরকম করে, কারণ প্রচলিত হয়ে আসছে যেরকম, এখন কিন্তু আমরা এই যে যেটা আমি লাস্ট করলাম, তো এখন আমি যদি এই গানটা গাই তাহলে বলবো যে ইনি কি সুর পারে না, তাহলে ইনি কি গাইতেছে, ইনি গাইতেছেন কেন, এরকম। তো এখন স্বকীয়তা হারাচ্ছে ঠিক আছে, কিন্তু মূল যে সুরটা সেটা যদি ধরে রেখে আমার গানটা যদি টিকে যায় তাহলে বলবো আমি এটা সুন্দর। কারণ এখন যে বর্তমান প্রজন্ম, তাদের কাছে আমরা যতই দোতারা দিয়ে দেই, দোতারার গানের থেকে তারা ওই ড্রামসের বিটি বেশি আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক, এটাই এখন রেওয়াজ। বাট ভাইরালের থেকে আমি বলবো যে ভাইরালের যে নেশাটা, ভাইরালের জন্য আমরা গানকে যাচ্ছে তাই করে ফেলতেছি, যেটা যে একটা গানের মুখরা আমরা জানি না, মুখ কি সেটা আমরা জানি না, কিন্তু অন্তরা থেকে শুরু করতেছি, এটার যে স্থায়ীতে এসে প্রথম 2 লাইন সেই গান হারাই যাচ্ছে, যে প্রথম এই 2 লাইন থেকে শুরু হয়। যে যেমন পাবে সামান্য কি তার দেখা, বেদে নাই যার রূপরেখা। তো আমরা কি পাবে সামান্য কি তার দেখা দিয়ে শুরু করি, কিন্তু বেদে নাই যার রূপরেখা যে মেইন যে লাইনটা, এটা কিন্তু আমরা গাই না একদম অন্তরা থেকে শুরু করে আসলে, অন্তরার পরে এসে আসে মুখরা। তো এটা এরকম যদি আমরা করি তাহলে দেখা যাবে যে একটা সময় আসলে মেইন সুর বলে আর কিছু থাকবে না। আর ভাইরাল নেশার থেকে আমার কাছে মনে হয় যে পপুলারিটি একটা বড় ব্যাপার। ভাইরাল তো হয়ই মানুষ আজকাল, ইচ্ছেতে হয়, স্বেচ্ছায় হয়, অনিচ্ছায় হয়, হয়েই যায়, কারণে কারণে ভাইরাল হয়। বাট আমার কাছে মনে হয় জনপ্রিয়তা একটা অন্য ব্যাপার, এবং জনপ্রিয়তা হারায় না, ভাইরাল হারায় যায়। আজকে একজন ভাইরাল হচ্ছে, আমার সাথেও তো 2-3 বার লাগছে ভাইরালের তকমা, ভাইরাল মিম, ভাইরাল মিম। বাট আমার কাছে মনে হয় যে জনপ্রিয় হয়ে গেলে, নিজের কাজ দিয়ে যদি জনপ্রিয়তা ধরে রাখা যায় তাহলে সেই শিল্পীও হারায় না, সেই শিল্পও হারায় না। আমরা যদি একটু সাম্প্রতিক সময়ে একটু তাকাই, যে দেখি বিভিন্ন মাজার বলেন বা বাউল গানের উপরে নানা ধরনের আঘাত এসেছে। তো একজন তরুণ শিল্পী হিসেবে এই যে মানুষের বিশ্বাসের জায়গায় যে আঘাত, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা নিয়ে না আমি আসলে কিছু বলতে চাই না, আমি ছোট মানুষ। কারণ এটা নিয়ে বলার জন্য আসলে যে পরিমাণ অভিজ্ঞতা দরকার সেই পরিমাণ অভিজ্ঞতা হয়তো বা আমার নাই। বাট আমার কাছে মনে হয় যে যার যার বিশ্বাস আসলে তার, সে যদি বিশ্বাস করে এটাকে ভালো থাকে তাহলে আমার কোনো আসলে সেই দায় নাই যে তার বিশ্বাস আমাকে ভঙ্গ করতেই হবে, আমার এই দায় আমাকে কেউ দিয়ে দেয় না। তো যার যার বিশ্বাসে যদি সে ভালো থাকে, সে যদি সেই অনুসারে পথ চলে, তাহলে আমাদের সেইখানে হেম্পার না করাই ভালো, আমার কাছে এটা মনে হয়। নানা ধরনের প্রতিযোগিতা এর মধ্য দিয়ে বাউল গান কি ভবিষ্যতে টিকে থাকবে, বা বাউল গানের কখনো হারাবে না ভবিষ্যৎ আপনি কিভাবে দেখেন? আমার কাছে মনে হয় বাউল গান কখনোই হারাবে না, কারণ বাউল গানের সাথে মানুষের একটা আত্মিক যোগাযোগ, তো অন্তরের কথা বলে যে কোনো মানুষের, একদম আপনি দেখবেন যে বাউল গানের মাধ্যমে একটা মানুষ যে কোনো সময়কে রিলেট করতে পারে। কোনো মানুষই একদম যে এই সময়ের মধ্যে দিয়ে যায় নাই এটা হতে পারে না, বাউল গান থাকবেই। হয়তো বা এর স্বকীয়তা হারাবে, রূপ পাল্টাবে, রং বদলাবে, কিন্তু বাউল গান আমার কাছে, আমার বিশ্বাস যে বাউল গান হারাবে না। আর এখন তো আসলে মানুষ, আমরা যতই বলি, মানুষ তো চেষ্টা করছে, গানের দিকে আকৃষ্ট হচ্ছে, জায়গায় জায়গায় দেখবেন যে মানুষ দল নিয়ে গান করছে, বিভিন্ন দল হচ্ছে গানের, এবং তরুণ প্রজন্মের মধ্যেও কিন্তু এই ব্যাপারটা আছে, তারা নিজেদের ভাব প্রকাশের একটা অনেক বড় মাধ্যম করে নিয়েছে বাউল গান। সো আমার কাছে মনে হয় যে বাউল গানটা হারাবে না। আপনি তো বলা যায় দীর্ঘদিন থেকে একদম শৈশব কৈশোর থেকেই গান করছেন, আপনার প্রিয় গান কোনটা? এটা বলা খুব টাফ, কারণ প্রিয় গান বলে কিছু হয় না, কারণ আমি যে গানগুলো গাই সবগুলো আমার কাছে অনেক গান পছন্দ করেন, সবগুলো গানই আমার প্রিয়। কারণ যেই গান আমি আসলে আত্মস্থ করতে পারি না, যেই গান আমার প্রিয় তালিকায় উঠতে পারে না, সেই গান আমি গাইতেও পারি না। এটা আমার একটা ছোটবেলা থেকে অভ্যাস, যে আমার গান অনেক, একটা মানুষ বলতেছে যে তুমি এটা গাও, এটা গাইতে হবে, এটা করতেই হবে, কিন্তু আমার ভালো লাগছে না, হয় না এরকম, কিন্তু আমি সেটা পারি না। আমার আগে গান শুনতে হবে, প্রচুর শুনতে হবে, পরে আমার ভালো লাগতে হবে, তারপর আমি সেই গানটা গাইতে পারি। তাহলে এবার একটু আপনার প্রিয় কিংবা পছন্দের গানগুলো থেকে একটি গান শুনতে চাই। তাহলে আমি বিচ্ছেদি যাই একটু, আজকে যদিও ঈদের দিন, বাট আমি একটু বিচ্ছেদি গান করতেই পছন্দ করি। সালাম সরকারের খুব জনপ্রিয় একটি বিচ্ছেদ গান, আমি একটু চেষ্টা করি।
মরছি মরছি আমি মরছি, তোমরা কেউ আর মইরো না। আরে মরছি মরছি আমি মরছি, তোমরা কেউ আর মইরো না। যে জন্ম বোঝে না, তার মন দিও না। নানা যে জন প্রেম বোঝে না, তার কেউ ভালোবাসো না। মরছি মরছি আমি মরছি, তোমরা কেউ আর মইরো না। মরছি মরছি আমি মরছি, তোমরা কেউ আর মইরো না। যে জন মন বোঝে না, তার মন দিও না। যে জন মন বোঝে না, তার মন দিও না। আশি তোলায় শের হইলে 40 হয় রে মন। এক রুটি কম হইলে মিলবে না মনের আশি তোলায় শের হইলে 40 হয় রে মন। এক রুটি কম হইলে মিলবে না মনের ওজন। মন দেয়া হয় মনের ওজন, জানে প্রেমিক শব্দ না। মন দিয়া হয় মনের ওজন, জানে প্রেমিক শব্দ না। যে জন মন বোঝে না, তার মন দিও না। যে জন মন বোঝে না, তার মন দিও না। লাইলির হাতে বাড়ি দিল, মজনু পাইল ব্যথা। আর কত লিখিব আমি ভালোবাসার কথা। লাইলির হাতে বাড়ি দিল, মজনু পাইল ব্যথা। আর কত লিখিব আমি ভালোবাসার কথা। সালাম পাগলার মনের ব্যথা, যাইল যারে পাইল না। সালাম পাগলার মনের ব্যথা, যাইল যারে পাইল না। যে জন মন বোঝে না, তার মন দিও না। যে জন প্রেম বোঝে না, তার ভালোবাসো না। মরছি মরছি আমি মরছি, তোমরা কেউ আর মইরো না। মরছি মরছি আমি মরছি, তোমরা কেউ আর মইরো না। যে জন মন বোঝে না, তার মন দিও না। যে জন প্রেম বোঝে না, তার ভালোবাসো না। যে জন মন বোঝে না, তার মন দিও না। যে জন প্রেম বোঝে না, তার ভালোবাসো না। যে জন মন বোঝে না, তারে মন দিও না। চমৎকার মিম। এই মানুষের জীবনে আসলে এই প্রেম কিংবা ভালোবাসা কিংবা সুন্দর একটা মুহূর্ত এটা কিন্তু অবধারিত। তো আপনার গল্পটা একটু জানতে চাই যে আপনার জীবনেও কখনো এরকম সুন্দর মুহূর্ত এসেছে কিনা,
বা এলেও সেটা পূর্ণতা পেল কিনা, এই সবগুলো নিয়ে একটু জানতে আমার চাই। সুন্দর মুহূর্তের সাথে তো আমি বাস করতেছি বর্তমানে, সেটা মোটামুটি সবাই জানে এখন। একটু শুনতে চাই গল্পটা আপনাদের। এই গল্প তো 15 বছরের গল্প। 15 বছর? একদম ছোটবেলা থেকে মনে হয় যে আমি একটু একটু যখন বড় হয়েছি তারপর থেকে এই গল্প। তো আলহামদুলিল্লাহ এই মানুষটার সাথে আমি আছি, এটা ভাবতে আমার ভালো লাগে, কারণ এটা অনেক বড় সময়, তো একদম কি বলবো, আমি এটা বলতে গেলে আমার হয়তো আমি ইমোশনাল হয়ে যেতে পারি, কারণ এই ব্যাপারটা আমার কাছে, আমি এতটা ধারণ করি এই ব্যাপারটাকে, এবং আমার কাছে মনে হয় যে এর থেকে বড় পূর্ণতা আমার লাইফে আর কখনো হয়নি, আসবেও না, আর আমার কিছু দরকারও নেই। আমার কাছে মনে হয় আমি যেন সব পেয়ে গেছি আমার লাইফের। যে মানুষটাকে আমি আপনাদের চেয়েছি। পরিচয় কিভাবে হলো? পরিচয় এটা একটা ব্যাপার হচ্ছে, আমার আম্মার ছাত্র, আমরা পাশাপাশি বাড়ি আমাদের। তো আম্মার ছাত্র আমি না, যখনই আম্মার কাছে পড়াশোনা করতে যাই, আম্মা একটু বদমেজাজি, তো পড়া দিতে গেলে এরকম একটু যদি ভুল হতো বা মুখে ফসকে যেত, তাহলেই বলতো আমার এরকম ছাত্র ছিল রিয়াজ, ওর পড়া থাকতো মুখে, ঠোঁটের আগায় কণ্ঠস্থ করে রাখতো, এরকম পড়তে হয়, এরকম করতে হয়, ওই রকম। আমি শুধু খাতায় কোনো ভুল ছিল না, কোনোদিন একটা ওভার রেটিং করতো না। তো আমার মনের মধ্যে একটু এই কে রে রিয়াজটাকে, এই তখন মানে দেখি নাই, তখন এই শুনে যে এই লোককে এর দেখতে হবে। এরপরে যেমন হয় যে স্কুলে নাম দিয়েছে, আমি যেমন খুশি তেমন সাজে, আমি সেজেছিলাম হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি। তো মোটামুটি প্রতিবারই আমি কোনো না কোনো প্রতিবারই আমি পুরস্কার পাই, ফার্স্ট হই, কারণ আমি শিব সাজি, এই সাজি ওই সাজি, আমার একটা মিম মানে একটা বিশাল ব্যাপার, সাজবে এরকম একটা ব্যাপার, মানে কিছু একটা বৈচিত্র্য আসবে, নতুনত্ব হ্যাঁ আসবে। নতুনত্ব আসবে। তো আমি না ওইবার হলাম সেকেন্ড, আমার তো মাথা খারাপ হয়ে গেল যে আমি সেকেন্ড হলাম কেন। তো জাজ ছিলেন রিয়াজ মোর্শেদ। তো এখন তো আমি নাম তো জানি, তো আমি তাকে জিজ্ঞেস করলাম, আমি তো একটু চটপটে ছিলাম, আপনি আমার কেন, তোমাকে জিজ্ঞেস করছি তুমি কি সাজছো, তুমি বলছো স্ট্যাচু অফ লিবার্টি, তো মূর্তি আবার কথা বলে কেমনে, তুমি তো সাজছই, তা মূর্তি সাজছো, তুমি কথা বলো। তখন আমার মনে হলো না ঠিক আছে, যুক্তি তো ঠিক আছে। এই একটু ভালো লাগা কাজ করলো যে এই মানুষটা এত সুন্দর করে কথা বলে। হ্যাঁ, তো এই আস্তে আস্তে আমি আবার ফোন চালাইতাম, ক্লাস 7 থেকেই আমি একটা ফোন চালাইতাম, ছোট বাটন ফোন। তো আমি তার নাম্বারটা নিলাম, মাঝে মধ্যে একটু টেক্সট দিতাম, খাইছে নাকি, কেমন আছে, বাসায় আসবে নাকি, বাড়ি আসবে কবে। এই আস্তে আস্তে তারপরে সেও একটা সময় জানালো যে সে বিয়ে করতে চায়। মাঝখানে একটা বড় সময় গিয়েছে যে আসলে একটু কি বলবো, এটাকে খারাপ সময় গিয়েছে আমাদের, ও দেশের বাইরে চলে যায় আসলে হ্যাঁ, মানুষের হ্যাঁ, জীবনে এরকম এটা না মুহূর্ত হলে আসে। হয়তোবা আমি পূর্ণতা যে এত প্রাপ্তি থাকে, এত খুশি থাকে, এত আবেগ থাকে, এটা হয়তোবা আমি বুঝতাম না। সো খারাপ সময় ওটাও আমার জন্য ব্লেসিং। ওই সময়টা না হলে হয়তোবা আমি, এটাও মনে হয় আমার যে ওই সময়টা না হলে হয়তো আমি আজকে ক্যামেরার সামনে নাও আসতে পারতাম, বিচ্ছেদ গান এত সুন্দর করে গাইতেও পারতাম না। কারণ আমার কাছে মনে হয় যে গান একটা মাধ্যম নিজেকে প্রকাশ মনের করার, ভাব হ্যাঁ, প্রকাশের। মনের ভাব প্রকাশের। সো এই তো কেমনে কেমনে যেন আবার 2024-এ, দেশের বাইরে ছিল, 2024-এ আসলো, তো ফাইনালি বিয়েও হয়ে গেল, একসাথেই আছি যাক, আলহামদুলিল্লাহ। এটা নিশ্চয়ই পছন্দের মানুষকে, প্রিয় মানুষকে পাওয়া একটা মানুষের জীবনের অন্যতম আনন্দের একটা ব্যাপার। মিম, এবার আরেকটা গান শুনতে চাই। এবার কোন গানটা শোনাতে চান? এবার তাহলে মৌলিক গান রিয়াজ মোর্শেদের লেখা ও সুরে, সেটাই চেষ্টা করছি। একবার ভাবের হাওয়া ধরা দিলে, একবার ভাবের হাওয়া ধরা দিলে, ভাঙ্গা নাও জানে যায়, ঝড় তুফান যাহাই আসুক, আমি নাও ভাসাবো দরিয়া। একবার ভাবের হাওয়া ধরা দিলে, একবার ভাবের হাওয়া ধরা দিলে, ভাঙ্গা নাও জানে যায়, ঝড় তুফান যাহাই আসবে, নাও ভাসাবো দরিয়া। আমি ঝড় তুফান যাহাই আসবে, নাও ভাসাবো দরিয়া।
চালান খাইয়া না জানি কত দেনা এই নাওখানা ডুবাইয়া গেলাম হইল না মাঝিতে না এই মোর্শেদ কান্দে চালান খাইয়া না জানি কত দেনা এই নাওখানা ডুবাইয়া গেলাম হইল না মাঝিতে না তবু দয়াল তোমার চরণ ধরে তবু দয়াল তোমার চরণ ধরে মন হইল আনন্দময় ঝড় তুফান যাহাই আসুক নাও বাঁচাব দরিয়া আমি ঝড় তুফান যাহাই আসুক নাও বাঁচাব দরিয়া একবার ভাবের হাওয়া ধরা দিলে একবার ভাবের হাওয়া ধরা দিলে ভাঙ্গা নাও জানে যায় ঝড় তুফান যাহাই আসুক নাও বাঁচাব দরিয়া আমি ঝড় তুফান যাহাই আসুক নাও বাঁচাব দরিয়া আমি ঝড় তুফান যাহাই আসুক নাও বাঁচাব দরিয়া আমি ঝড় তুফান যাহাই আসুক নাও ভাসাব দরিয়া মিম, একেবারেই আমরা গান শুনতে শুনতে শেষের দিকে চলে এসেছি। সাম্প্রতিক সময়ে আমরা যদি বলি যে এই যে মৌলিক গান অর্থাৎ নতুন সুর নতুন কথার গানগুলো আমরা কিছুটা কম পাচ্ছি, কেন কম পাচ্ছি আর আপনি নতুন কিছু ভাবছেন কিনা? এই যে মৌলিক গান কেবলই গাইলাম মৌলিক গান নিয়ে এবার ভাবছি, কারণ কাভার সং তো অনেক হলো। আর লালন কন্যা আমি অবশ্যই আমার একটা প্রাপ্তির জায়গা, বাট আমি চাই যে আমার গান কেউ করুক, যেটা শাহরিন মিমের গান। সো আমার এই বছরটা আমি মৌলিক গান নিয়েই চেষ্টা করব, মৌলিক গান নিয়েই কাজ করছি। বেশ কিছু মৌলিক গান আমার হয়ে গেছে, কিছু প্রকাশ পেয়েছে। এই ঈদের মধ্যেও তো কাজ করলাম, প্রকাশিত হয়ে গেছে অলরেডি আমার একটু ভিন্ন প্যাটার্নের, আধুনিক প্যাটার্নের একটা গান। সো আমি মৌলিক গান নিয়ে চেষ্টা করছি। আর মৌলিক গানে কথা সুরে কাজ কম হচ্ছে কারণ ওই যে সস্তায় আমরা জনপ্রিয়তা পেয়ে যাচ্ছি, তো ভাইরাল হচ্ছি। তো আমাদের যদি কষ্ট কমে আমরা যদি কাজ পেয়ে যাই তাহলে হচ্ছে কেন করব কষ্টটা। এটা আমার কাছেও কিন্তু হয়েছে, একটা সময় কাভার সং করেছি, আমার মাথার মধ্যে মৌলিকের ব্যাপার কিন্তু আসে নাই। বাট এই সময় এসে আমার কাছে মনে হচ্ছে যে শাহরিন মিম, শিল্পী শাহরিন মিমের কিছু গান থাকুক, মানে মিউজিক ইন্ডাস্ট্রিকে কিছু কন্ট্রিবিউট করলেন। কন্ট্রিবিউট করলাম, এবং এটা মনে হয় যে প্রত্যেকটা শিল্পীরই আসলে থাকা উচিত। শিল্প সত্তাটা যদি কেউ ধারণ করে তাহলে অবশ্যই সেই জায়গা থেকে মানুষের কিছু না কিছু অন্তত করা উচিত। যে জায়গা থেকে আমাকে মানুষ চিনছে, কোনো মানে আমি চিনতে পারছি না কিন্তু মানুষ আমাকে ভালোবাসছে, মানুষ আমাদেরকে জানতে পারছে, তো অন্তত তাদের জন্য হলো আমাদের কিছু করা উচিত। সেই ভাবনা চিন্তা থেকেই আমি চেষ্টা করছি এবার। আপনি গানের জগতে পদচারণা করছেন, ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান? আপনি মিমকে আসলে মানুষ কি হিসাবে মনে রাখবে? মিমকে আমি ভবিষ্যতে হিসেবে খুব একটা ভাবি না, এটা খুব সত্য। কারণ এইখান থেকে বের হয়ে যায় আমি কি বাঁচবো নাকি মারা যাবো, কি হবে আমার মাথায়, কি চাপবে, আমি আদতেও গান করব কি করব না, কি করব বা চাকরি করব নাকি, এই ব্যাপারগুলো আমি ভাবতে চাই না, কারণ খুবই জটিল। আমি লাইফটাকে খুব সরল রেখায় চালাতে চাই। অত বেশি কিছু এক্সপেকটেশন নাই আমার লাইফ থেকে। তবে হ্যাঁ, যেহেতু গানটা আমি একদমই নিজের জন্য গেয়েছি ছোটোবেলা থেকে, সুখে দুঃখে ভালো থাকায় মন্দ থাকায় সবসময় আমি গানটাকে চেয়েছি নিজের করে। সো আমার কাছে মনে হয় যেটা শেষ দিন পর্যন্ত আমার সাথে থাকবে। এবং আমি আসলে নিজেকে কোথায় দেখতে চাই তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে জীবন আমাকে কোথায় নিয়ে যায়। কারণ আমি তকদিরে বিশ্বাস করি, আমার ভাগ্যে যদি কিছু লেখা থাকে তাহলে সেটা হবে। আমি তো চেষ্টা করে যাচ্ছি, যদি চেষ্টায় ভালো কিছু অ্যাড হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলেও আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আপনার একজন তরুণ শিল্পী, আপনি আপনার দৃষ্টিকে বাংলা সঙ্গীত অঙ্গনকে আপনি কিভাবে দেখছেন, বাংলা গানকে কিভাবে দেখছেন? তো আমি বললাম যে বাংলা গান আসলে সমৃদ্ধ। আমরা দেশে বিদেশে সব জায়গায় কিন্তু আসলে বাংলা গানের একটা কদর আছে, এবং এটা এখন থেকে না, একদম মানে প্রবহমান কাল থেকে চলে আসছে। তো আমরা যদি এটাকে একটু ধারণ করি, শুধুমাত্র নিজের জায়গা থেকে, যার জায়গা থেকে যদি একটু ধারণ করে গাই, তাহলে মনে হয় যে আমার এই জায়গাটা আরও বেশি সমৃদ্ধ ও শালী হবে। কারণ এখন আমরা সস্তায় যেটা হয় যে একদম খুব তাড়াতাড়ি নাম করতে চাই, আর্ন করতে চাই,
এরকম না করে শুধুমাত্র যদি একটু ধারণ করে, এগুলো থাকলো, আর্ন করলাম, নাম করলাম, সবাই পরিচিতি পেতে চায়। আমি যদি শুধুমাত্র বলি যে না আমি পরিচিতি পেতে চাই না, আমি শুধুমাত্র নিজের জন্যই গান করি, ব্যাপারটা তা না। সবাই পরিচিতি চায়, সবাই জীবনে ভালো থাকতে চায়, তার নামটা মানুষ মনে রাখুক এটা চায়। বাট যার যার জায়গা থেকে সে যদি শুধুমাত্র একটু ধারণ করে যদি নিজে কিছু করে, তাহলে মনে হয় যে এই জায়গাটা আরও বেশি সমৃদ্ধশালী হবে এবং হারাবে না কখনো। মিম, আমরা সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে দেখেছি যে আপনি নজরুল গীতি নিয়ে আপনার বিশেষ প্রেম আছে, আপনি নজরুল গীতি গান। আমরা নজরুল গীতি, আপনার কণ্ঠে একটি নজরুল গীতি শুনতে শুনতে বিদায় নিব। তার আগে আমি একটু দর্শকদের বিদায় নিয়ে নিই। প্রিয় দর্শক, আজকের এই ঈদের বিশেষ আয়োজনে আমরা শুনলাম তরুণ শিল্পী মিমের কণ্ঠে লালনের গান, জানলাম তার গল্প, তার অনুভব। লালনের সুর যেমন আমাদের আত্মাকে ছুঁয়ে যায়, তেমনি ঈদের আনন্দ আমাদের জীবনে নিয়ে আসুক শান্তি ও ভালোবাসা। আশা করি লালন কন্যা মিমের সাথে গান গল্পের এই আড্ডা আপনাদের ভালো লেগেছে। ঈদ আমাদের সবার জীবন খুশিতে ভরিয়ে তুলুক, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি বাংলা নিউজ 24-এর ঈদ আয়োজন গানে গল্পে ঈদ। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ফোটে যে ফুল আধার রাতে, ঝরে ধুলায় ভোরবেলাতে, ফোটে যে ফুল আধার রাতে, ঝরে ধুলায় ভোরবেলাতে, আমায় তারা ডাকে সাথে, আয় রে আয়, সজল করুণ নয়ন তোলো, দাও বিদায়, সজল করুণ নয়ন তোলো, দাও বিদায়।